সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে মনিটরিং সিস্টেম গঠন করবে বিটিআরসি। যন্ত্র কিনতে খরচ 28 কোটি টাকা। কূটনৈতিক কোটায় আনা শুল্কমুক্ত মদ খোলা বাজারে বিক্রির অভিযোগ, অনিয়ম বন্ধের উদ্যোগ। কৃষি, শিল্প, খনি সহ বিভিন্ন খাতে কর্মী নেবে মালয়েশিয়া। পদ্ধতি ঠিক করতে আসছেন দুই মন্ত্রী। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি ফেরদৌস ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। এখন থেকে 25,000 টাকার ঋণেও গ্যারান্টি দেবে ব্যাংক। বুধবার জামানত বা গ্যারান্টি গ্রহণে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আগে 2021 সালের এক নির্দেশনার মাধ্যমে 500 কোটি টাকার তহবিল গঠন করে এসব হিসাবধারীদের ঋণ বিতরণে 3 লাখ টাকার কম ঋণের জন্য গ্যারান্টি বা জামানত না নেওয়ার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সে সময় জামানত না নিয়ে ঋণ গ্রহীতা সহ অনধিক 2 জনের ব্যক্তিগত গ্যারান্টি সুবিধা নির্দেশনা ছিল। নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে 10, 50 ও 100 টাকার হিসাবধারী প্রান্তিক ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিতরণ করা 25,000 টাকা বা তার বেশি ঋণের বিপরীতে জামানত গ্রহণ করতে পারবে ব্যাংক। আমদানি রপ্তানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা 6 মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। 2022 সালের 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সময়সীমা। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট সময় বৃদ্ধি করে একটি প্রজ্ঞাপন দিয়েছে। এর আগে বৈদেশিক বাণিজ্যে নীতি সহায়তার সময়সীমা সদ্য বিদায়ী বছরের 31 ডিসেম্বর পর্যন্ত ছিল। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নীতি সহায়তার অংশ হিসেবে সরবরাহকারী এবং ক্রেতার ঋণের আওতায় শিল্পের কাঁচামাল, রপ্তানি খাতের আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার আমদানির ক্ষেত্রে পরিশোধ সময় 180 দিনের পরিবর্তে 270 দিন করা যাবে। 2022 সালের 30 জুন পর্যন্ত সময়কালে বিজিএমইএ ও বিটিএম এর সদস্যের জন্য রপ্তানি উন্নয়ন তহবিল ঋণ সীমা 30 মিলিয়ন মার্কিন ডলার থাকছে। কূটনৈতিক পাড়ায় শুল্কমুক্ত মদ সংকটের বড় কারণ দেশে অবৈধ মদের রমরমা বাণিজ্য। এনবিআর এর তথ্য বলছে, 2028 সালে মাত্র 1,500 বিদেশি কূটনীতিক ও সুবিধাপ্রাপ্ত ব্যক্তির জন্য 47 লাখ লিটার মদ আমদানি করে 6 বন্ডেড ওয়্যারহাউস। কর্মকর্তাদের অভিযোগ, প্রতি বছরই বিপুল পরিমাণ শুল্কমুক্ত মদ আমদানি করে খোলা বাজারে বিক্রি হচ্ছে। অনিয়ম বন্ধে চার উদ্যোগ নিয়েছে এনবিআর। বিভিন্ন মিশনে বাংলাদেশে কাজ করছেন প্রায় 1200 কূটনীতিক। এর বাইরে আরও প্রায় 300 বিদেশিকে শুল্কমুক্ত মদ কেনার সুযোগ দেয় সরকার। এনবিআর এর অনুমোদন নিয়ে শুল্কমুক্ত পানীয় আমদানি ও বিক্রি করছে 6টি ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস। এনবিআর এর হিসেবে 2018 সালে 6টি বন্ডের আমদানির পরিমাণ 47 লাখ লিটারের বেশি, অর্থাৎ একজন ব্যক্তির জন্য এক বছরে গড়ে আনা হয় 3159 লিটার। এনবিআর এর হিসেবে 2019 সালে আমদানি হয় প্রায় 42 লাখ লিটার, 2020 সালে 30 লাখ ও গত বছর আনা হয় 22 লাখ লিটার। কর্মকর্তারা জানান, এ ব্যবসায় জড়িত অনেকের সাধারণ বারেরও লাইসেন্স আছে, যার মাধ্যমে শুল্কমুক্ত মদ খোলা বাজারে বিক্রি করা হয়। তবে এ বিষয়ে ব্যবসায়ীরা কথা বলেননি। ডিপ্লোম্যাটিক বন্ডের অনিয়ম বন্ধে বছরই একটি সফটওয়্যার চালু করে এনবিআর, কিন্তু ব্যবসায়ীরা একে আইন বহির্ভূত দাবি করে এর বিরুদ্ধে আদালতে রিট করে। এনবিআর কর্মকর্তারা জানান, সফটওয়্যার ব্যবহারে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। পাসপোর্টের অধীনে অতীতে এগুলো বাইরে বিক্রি হয়েছে, এগুলো নিয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে, অনেকে জেল খাটছে, এখন স্টিল এন্টি কারাপশনের মামলার মধ্যে অনেকে আছে। তো সেই জায়গায় যদি এই ধরনের একটি যদি ব্যবস্থাপনা হয়, তাহলে তো একটা শৃঙ্খলা ফিরে আসার কথা। তবে এনবিআর কর্মকর্তাদের মতে ভুল নীতির সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে বন্ডেড ওয়্যারহাউসগুলোকে টাকার পরিবর্তে লিটারে আমদানি প্রাপ্যতা দিলে অনিয়ম কমবে। যে প্রশ্নগুলো এবং সেই প্রশ্নের পিছনের যে প্রশ্নগুলা মনের ভিতরে, সবগুলাই সঠিক এখনকার প্রেক্ষিতে, সেটাই কারেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই কারেকশনেই প্রচণ্ড বাধা আসতেছে। সেই বাধাটা আমরা উত্তরণের চেষ্টা করতেছি, এই জিনিসটাকে ডিসিপ্লিনে আনবো আমরা। বাজারে প্রতিযোগিতা বাড়াতে সরকারি 2টি প্রতিষ্ঠানকে বন্ড লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও হাতে নিয়েছে এনবিআর। অনেক কর্মকর্তা মনে করেন, শুল্ক কমালে বৈধ পথে আমদানি বাড়বে। বিভিন্ন ধরনের মদে এখন প্রায় 5.5% পর্যন্ত শুল্ক আদায় করা হয়।
রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি শিল্প, নির্মাণ, খনি, পরিচ্ছন্নতা সহ কয়েকটি খাতে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। কর্মী নেওয়ার পদ্ধতি ঠিক করতে জানুয়ারিতেই আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রী। এ বিষয়ে কয়েকদিন আগে আমন্ত্রণ পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। অভিবাসন ব্যয় 50,000-এর মধ্যেই থাকবে বলে আশা করছে মন্ত্রণালয়। 2018 সালে সিন্ডিকেটের অভিযোগে বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। 3 বছর বন্ধ থাকার পর গত 19 ডিসেম্বর কর্মী নিতে নতুন করে চুক্তি করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। 10 ডিসেম্বর 6 লাখ বিদেশি কর্মী নিতে প্রস্তাব পাশ করে মালয়েশিয়া। সেদিনই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার বিষয়ে একমত হয় দেশটি। তবে মালয়েশিয়া আবারও সিন্ডিকেটের আশঙ্কা করছে রিক্রুটিং এজেন্সিরা। লেনদেন কিংবা ওয়েল কানেক্টেড ওখানে আছে, গতবারে সিন্ডিকেশনে টাকা পয়সা যেসব লেনদেনগুলো হয়েছে, এবারও সেই প্রক্রিয়াগুলো হচ্ছে, এটা আমরা জানি। বিভিন্ন সোর্সে তারাই সেটা করছে। বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি তারা ওখানে এমন ভাবে কতগুলো সিস্টেম করবে যে ওই সিস্টেমে এই 10 জন 20 জন কিংবা 25 জন এরাই কাজ পাবে। নতুন চুক্তি অনুসারে বিমান ভাড়া, বাসস্থান, স্বাস্থ্য, কোয়ারেন্টিন সহ বিভিন্ন ব্যয় বহন করবে মালয়েশিয়ার কোম্পানি। অভিবাসন ব্যয় থাকছে সর্বোচ্চ 50,000-এর মধ্যে। তবে দেশে এবার কোনো সিন্ডিকেট থাকছে না বলে জানায় মন্ত্রণালয়। পাবলিক পারসেপশন যেটা আছে, যে মানুষ যা বুঝে, ওটার ওই সিন্ডিকেশনের কারণেই গরিব মানুষকে অনেক বেশি টাকা দিতে হয়েছে। এই 45,000 টাকা যেটা আমি বললাম, যদি 60,000 হয়, there is enough money in it for the recruiting agent. 17টি দেশ থেকে বিদেশি কর্মী নিলেও মালয়েশিয়ায় বিশাল সংখ্যক কর্মী পাঠায় ইন্দোনেশিয়া। তবে বর্তমানে ইন্দোনেশিয়া কর্মী পাঠানো বন্ধ থাকায় চাহিদার 6 লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ। এমওইউতে যা আছে, দুই দেশ কিন্তু ওদের আইন কানুন কিন্তু মেনেই যা করাছে করবে। তো আমার দেশে যে অভিবাসী আইন যেটা আছে, ওখানে কিন্তু লেখা আছে কিন্তু যা সিলেকশন হবে ওটা ডাটাবেস থেকেই হবে। বর্তমানে করোনার কারণে মালয়েশিয়ায় কর্মী ও পর্যটন ভিসা বন্ধ রয়েছে। জানুয়ারি থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা থাকলেও এখনও কর্মী বাছাইয়ের প্রক্রিয়া নির্ধারণ হয়নি। সাবিনা পুথি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করতে যন্ত্র কিনতে যাচ্ছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। এজন্য ব্যয় হতে পারে ন্যূনতম 28 কোটি টাকা। টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, প্রয়োজনের তাগিদেই নিজস্ব মনিটরিং সিস্টেম গঠন করতে যাচ্ছে বিটিআরসি। এদিকে সাইবার সিকিউরিটি মনিটরিংয়ের জন্য দক্ষতা সম্পন্ন একটি শক্তিশালী দল গঠনের পরামর্শ বিশ্লেষকদের। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি, ডিজিএফআই, পুলিশ টেলিকম, সিআইডি ও র্যাব সহ বিভিন্ন আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থায় সাইবার সিকিউরিটি মনিটরিং সিস্টেম রয়েছে। তারা সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্স ব্যবহার করে রাষ্ট্রবিরোধী সহ বিভিন্ন আপত্তিকর কন্টেন্ট চিহ্নিত করে বিটিআরসির কাছে পাঠায়। এসব কন্টেন্ট বন্ধের জন্য ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে আবেদন জানায় বিটিআরসি। তবে এবার নিজস্ব সাইবার সিকিউরিটি মনিটরিং সিস্টেম গঠন করতে যাচ্ছে বিটিআরসি। এর জন্য কিনতে যাচ্ছে একই ধরনের সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্ট। এর ন্যূনতম মূল্য 28 কোটি টাকা। কন্টেন্টগুলো পুনরায় বিশ্লেষণ, নিরীক্ষণ ও ট্র্যাক সহজ করার পাশাপাশি সংস্থাগুলোর সমন্বয়ের অভাবেই এমন সিদ্ধান্ত বলে জানায় সংস্থাটি। কিছুটা সমন্বয়হীনতা আছে। সবাই একসাথে কাজ করতে পারলে মানে জিনিসটা আরও সুন্দর হতো। এতে সবসময় যে সমন্বয়হীনতা তা কিন্তু না। একই কাজ যদি দুইজনে করে এবং দুই দিকে যদি রেজাল্ট একই রকম হয়, সেগুলো কাজটা আরও ওভারশিওর হয়ে কিন্তু কাজটা করা যায়। প্রযুক্তি কেনার পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও লাইসেন্স নবায়নেও প্রতি বছর বড় ধরনের ব্যয় হয়। তাই একটি প্ল্যাটফর্মে নজরদারি হলে কার্যকারিতার পাশাপাশি সরকারের ব্যয়ও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অযৌক্তিক একই ইনফরমেশন যদি 3টা জায়গা থেকে আপনি সেম বডি তৈরি করে রেখেছেন, তারা একই কাজ করে, সেটা তো হওয়া উচিত না। সেন্ট্রাল একটা জায়গা থাকলে তারা কাজগুলোকে ভাগ করে দিতে পারতো, তাহলে যেই উইং যেটাতে কনসেন্ট্রেট করার সেটাতেই ভালোভাবে তারা কাজ করতে পারতো। মনিটরিং সিস্টেম চালু হলে বিটিআরসি প্রয়োজন মতো নজরদারি করতে পারবে বলেও মন্তব্য করেন টেলিযোগাযোগ মন্ত্রী। এমন কিছু বিষয় আছে যেগুলো মনিটরিং করার দরকার আছে এবং সেই কারণেই তারা এই বিষয়গুলোর মনিটরিং করার জন্য নিজস্ব ব্যবস্থা করতেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সফটওয়্যার ভিত্তিক ওপেন সোর্স ইন্টেলিজেন্ট কেনার প্রস্তুতি নেওয়া হবে বলেও জানায় বিটিআরসি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ কোরিয়া বাংলাদেশি কর্মী নেওয়া ফের শুরু করেছে। পৌনে 2 বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য কোরিয়া শ্রমবাজার আবারও খুলে দেওয়া হলো।
বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোরিয়ান এয়ারের চার্টার্ড ফ্লাইটে 92 জন বাংলাদেশি কর্মী কোরিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। এটি নতুন বছরে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের কোরিয়ার উদ্দেশ্যে প্রথম দল। দক্ষিণ কোরিয়ার সরকার করোনা মহামারীর কারণে 2020 সালের মার্চ মাসে বিদেশি কর্মী গ্রহণ স্থগিত করে। এরপর ডিসেম্বর মাস থেকে প্রবাসীদের গ্রহণ করা আবার শুরু করে। পুনরায় চালু হওয়ার পর এ পর্যন্ত মোট 203 জন বাংলাদেশি প্রবাসী কর্মী কোরিয়ায় গেছেন। পূর্ব ঘোষণা ছাড়াই পানির বিল প্রায় 2 গুণ বাড়িয়ে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে নগরবাসী। তবে বিল পুনর্বিবেচনার কথা জানিয়েছে নগর কর্তৃপক্ষ। এছাড়া বকেয়া গ্রাহকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র। পূর্ব ঘোষণা ছাড়াই সিলেট নগরীতে বাড়ানো হয়েছে পানির বিল। সুপেয় পানির সমস্যা যেখানে সমাধান হয়নি এখনও, সেখানে এমন সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন সাধারণ মানুষ। আবাসিক গ্রাহকদের 200 টাকার পরিবর্তে 500, 400 টাকার পরিবর্তে 800 আর 1000 টাকার বিল বাড়ানো হয়েছে 1500 টাকা পর্যন্ত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে নগরবাসী, বিব্রত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও। আপনি যুক্তিসঙ্গতভাবে পানির মূল্য বৃদ্ধি করেন, সেটা নগরবাসী মেনে নেবে। পানির বিল বৃদ্ধি এটি সারা মানুষ নগরবাসী একতাবদ্ধ। জনগণ যদি সেবা না পায় তাহলে সেবার যে মূল্য সেটা দিচ্ছে সেটা তো নিরর্থক হয়ে দাঁড়ায়। মাসিক সভায় আমি এবং আমার কলিগ অনেক কাউন্সিলরের সাথে কথা হয়েছে। আমরা সবাই সম্মিলিতভাবে এই ব্যাপারে ওনার সাথে কথা বলে আমরা এটা পুনর্নির্ধারণের জন্য, সহনীয় মাত্রায় পুনর্নির্ধারণের জন্য আমরা ভূমিকা রাখব। নগরবাসীর ক্ষোভের মুখে বর্ধিত বিল কমানোর বিষয়টি বিবেচনার কথা জানিয়েছে সিটি মেয়র। তবে বকেয়া বিলের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। এই নিয়ে আমি 2 বারের মেয়র হওয়ার পরে 6 টাইম বিদ্যুতের বিল বাড়ছে, গ্যাসের বিল বাড়ছে, আমার পানির বিল তো আমি বাড়ে সেই জায়গায় আছি। যারা স্টক হোল্ডার তার সঙ্গেও আমি মনে করছি শেয়ার করব, আলোচনা করব। বকেয়া আদায়ের পাশাপাশি শীঘ্রই অবৈধ সংযোগ চিহ্নিত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে নগর কর্তৃপক্ষ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। সিলেটে শুরু হয়েছে 2 দিনব্যাপী চাকরি মেলা। 20টি প্রতিষ্ঠানের প্রায় 200টি শূন্য পদের জন্য নেওয়া হবে চাকরি পরীক্ষা। প্রথমবারের মতো এমসি কলেজের শিক্ষার্থীদের চাকরি দেবার লক্ষ্যে এই মেলায় দেশের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান উপস্থিত থাকবে। এখন পর্যন্ত 1000-এরও বেশি চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করেছেন। আগামী 9 জানুয়ারি চাকরি প্রার্থীদের মধ্য থেকে পরীক্ষা নেওয়া হবে এবং যোগ্য প্রার্থীদের চাকরিতে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। সাতক্ষীরায় নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে ইট ভাটা। এসব ভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে দূষিত হচ্ছে পরিবেশ আর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ। এসব কর্মকাণ্ড রোধে প্রশাসনিক তৎপরতা না থাকাকে দায়ী করছেন জলবায়ু পরিষদের নেতারা। সাতক্ষীরা সদরের বেতনা নদীর 2 ধারের ফসলি জমি ধ্বংস করে গড়ে উঠেছে একের পর এক ইটভাটা। পরিবেশকে বিপর্যয়ের মুখে ফেলে এসব ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে কাঠ। শুধু বেতনা নদীর পার নয়, জেলার বিভিন্ন এলাকার চিত্র একই রকম। ইটের ভাটার কারণে হাঁপানি, শ্বাসকষ্ট, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে আমাদের এই গ্রামের লোকজন। প্রতিদিন ছাত্রছাত্রীরা স্কুলে যায় এই পথ দিয়ে, যার এই ইটভাটা ধোয়ার কারণে তাদের মারাত্মক শ্বাসকষ্টের সমস্যা হয়। কাঠ পোড়ানোর পেছনে নানান অজুহাত ভাটা মালিকদের। বলছেন কয়লার দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কাঠ পোড়াতে বাধ্য হচ্ছেন তারা। 1 কেজি কয়লার দাম 19 টাকা, 1 কেজি কাঠের দাম 2 টাকা। আমাদের তো ইটের দাম সেভাবে বাড়ে নাই, আমরা কিভাবে ভাটা চালাবো? গেল বছর কয়লার দাম ছিল আপনার 8000 টাকা টন, এখন সেই কয়লা 3 ডবল হয়ে গেছে। এখন আমরা 100-র মতো লিভার কাজ করি, আমরা এখন কিভাবে কাজ করবো? জলবায়ু পরিষদের নেতারা বলছেন পরিবেশ বিপর্যয়ের পেছনে অনেকাংশেই দায়ী অবৈধভাবে পরিচালিত ইটভাটা, আর তদারকির জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন তারা। অবৈধ ভাটাগুলি আছে এবং অবৈধভাবে কাঠ কয়লা দিয়ে ভাটা চালানো হচ্ছে, সেখানে প্রশাসন সম্পূর্ণভাবে নির্বিকার। প্রশাসন কেন এখানে এই কাজগুলি করতে দিচ্ছে? অন্যদিকে লোকবল সংকটে অবৈধ ইটভাটার মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
ইতিমধ্যে কয়েকটা ভাটাতে গেছি, তাদের নোটিশ করছি, কিন্তু পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট না থাকাতে তাৎক্ষণিক জরিমানা করা বা আইনগত ব্যবস্থা নেওয়া এটা এখন আসলে হয়ে ওঠে নাই। মালিক সমিতির হিসেবে সাতক্ষীরায় 140টি ইটভাটা রয়েছে। এর মধ্যে শুধু সদর উপজেলাতেই আছে অর্ধশতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এ সময় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 57 পয়েন্ট বেড়েছে। এছাড়া টাকার অঙ্কে লেনদেন 1600 কোটির ঘর অতিক্রম করেছে, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচক, লেনদেন কমেছে। বৃহস্পতিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। সারাদিনই লেনদেন চলে সূচকের উত্থানে। দিন শেষে ডিএসইএক্স সূচক 57.51 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6987 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে ঢাকা শেয়ার বাজারে। মোট লেনদেন হয়েছে 1683 কোটি 47 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 269 কোটি 31 লাখ টাকা বেশি। হাতবদলে অংশ নেওয়া 378টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 164টির, কমেছে 179টির এবং অপরিবর্তিত আছে 35টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকার প্রথম অবস্থানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন রয়েছে তৃতীয় অবস্থানে। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার প্রথম অবস্থানে বাংলাদেশ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং তৃতীয় অবস্থানে ডেসকো। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 168.36 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 20,495 পয়েন্টে। লেনদেন হয়েছে 41 কোটি 29 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। বেড়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 86 টাকায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 118 টাকা 74 পয়সা। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 99 টাকা 27 পয়সা। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 25 পয়সায়। দর বেড়েছে সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 23 টাকা 1 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 53 পয়সায়। দর বেড়েছে কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 286 টাকা 2 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিতের দর কমেছে, বিনিময় হয়েছে 20 টাকা 57 পয়সায়। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণে মনিটরিং সিস্টেম গঠন করবে বিটিআরসি, যন্ত্র কিনতে খরচ 28 কোটি টাকা। কূটনৈতিক কোটায় আনা শুল্কমুক্ত মদ খোলা বাজারে বিক্রির অভিযোগ, অনিয়ম বন্ধের উদ্যোগ। কৃষি, শিল্প, খনি সহ বিভিন্ন খাতে কর্মী নেবে মালয়েশিয়া, পদ্ধতি ঠিক করতে আসছেন 2 মন্ত্রী। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।